আমি একটু বলে রাখি, এই সরকারের বিরুদ্ধে যদি কোনো না কোনো কারণে সরকার ফেল করে, তাহলে এই সরকার যারা গঠন করেছেন এবং সরকার গঠনের পেছনে যারা কাজ করেছেন, তারা কিন্তু সবাই সাংবিধানিকভাবে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচিত হবেন। এটা কিন্তু মনে রাখার মতো বিষয় আসলে। তার মানে এই সরকার কতটা ঝুঁকির মধ্যে দিয়ে দেশ পরিচালনা করছেন। পাহাড়ি বাঙালি ইস্যুটা এখনো পর্যন্ত আমাদের এখানে একটা স্পর্শকাতর ইস্যু। পাহাড়িরা চাকমা, মারমা, গারো তারাও কিন্তু এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক, মুক্তিযুদ্ধের পরপরই ভারতের একটি ব্রিগেড এই আমাদের আহ খাগড়াছড়ি দিয়ে আমাদের রাঙামাটিতে বাংলাদেশে প্রবেশ করে। সেই সময়ের আওয়ামী লীগ সরকার প্রধান বা আওয়ামী লীগের যে সরকার, সেই সরকার শুধু যে তাদেরকেই বঞ্চিত করলেন তা না, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণকে, অবদানকে ওই সময়ের আওয়ামী লীগ সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা কিন্তু অস্বীকার করলেন। উনি এই মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগের একক সম্পত্তি হিসাবে ট্রিট করেন এবং তিনি একাই সরকার গঠন করেন। তোরা বাঙালি হয়ে যা। আচ্ছা ভাই, আমি তো বাঙালি, আমি বাঙালি মুসলিম। আমি যদি আজকে কোর্টে যাই, আমি কোর্টে যে বলি যে আমি মুসলিম থাকবো না, আমি খ্রিস্টান হব, কোর্টের ম্যাজিস্ট্রেট কিন্তু সাথে সাথে লিখে দেবে ইয়েস তুমি ইয়ে। যদি আমরা বলি স্বাধীনতা পরবর্তীকালের পার্বত্য চট্টগ্রামের যে আজকের গোলযোগ, এই গোলযোগের সূত্রপাত 73 সালে, এবং এটা উগ্র বাঙালি জাতীয়তাবাদের কারণেই সৃষ্টি হয়েছিল আসলে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ এমন একটা দল, শিয়াল একটা হুক্কা হাওয়া দিলে সব শিয়াল ওই হুক্কা হাওয়া করে। পার্বত্য চট্টগ্রামে তাই। তাই এই হুক্কা হাওয়ার দল এই সুযোগটা নিয়ে সেখানে এই আগুনটা জ্বালিয়েছে। পার্বত্য জেলায় খাগড়াছড়িতে গত বুধবার অর্থাৎ 18 সেপ্টেম্বর একটা মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে এক বাঙালি যুবক মারা যায়। আহ, তার জের ধরে বৃহস্পতিবারে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে সংঘর্ষ বাধে এবং বিভিন্ন জায়গায় আগুন এবং বিভিন্ন দোকানপাট ভাঙচুর করা হয় এবং সেখানেও 3 জন পাহাড়ি মারা যায়। তো এরপর পরবর্তীতে কিন্তু এটা রাঙামাটিতেও ছড়িয়েছে বা বান্দরবনেও ছড়িয়ে গেছে এবং শেষ পর্যন্ত এই 3 জেলায় 144 ধারা জারি করা হয়েছে। তো সবকিছু বিবেচনায় আপনারা কি মনে করছেন যে এর মধ্যে কি আসলে এই যে সংঘর্ষ বাড়ছে এর মধ্যে কি আসলে ভারতের কোনো ইন্ধন আছে কিনা? আমি প্রথমেই মাহবুব ভাইয়ের কাছে যাচ্ছি। মাহবুব ভাই প্লিজ। প্রথমত হচ্ছে যে একটা সাধারণ মোটরসাইকেলকে কেন্দ্র করে সংঘর্ষ, বা সাধারণ মোটরসাইকেল কেন্দ্র করে একজনের মৃত্যু, তারপরে এই সংঘর্ষটা ছড়ায় পড়া, এটা কিন্তু আমার কাছে বেশ রহস্যজনকই মনে হচ্ছে। এটা কারো না কারো ইন্ধন তো আছে। এটা ভারতের ইন্ধন কতটা আছে, তার চেয়ে তো বড় কথা হলো যে পাহাড়ে বসবাসরত আমাদের বাঙালি যারা আছে, যাদের মধ্যে আওয়ামী লীগ আছে। কারণ আওয়ামী লীগ তো এই সরকারকে বিব্রত করার জন্যে তারা মানে একেবারে ওত পেতে আছে। তারা একটা সুযোগ পেলেই তারা নানানভাবে সরকারকে বিব্রত করতে চায়। আর পাহাড়ি বাঙালি ইস্যুটা এখনো পর্যন্ত আমাদের এখানে একটা স্পর্শকাতর ইস্যু। যদিও এটা খুব দুঃখজনক। কারণ দুঃখজনক এই কারণে যে অবশ্য এই দুঃখের কারণটা আমরা আমাদের স্বাধীনতার পর থেকে শুরু করেছিলাম। স্বাধীনতার আহ, কারণ একটা জিনিস বলে রাখি, যে আমাদের মুক্তিযুদ্ধের সময় পাহাড়িরা চাকমা, মারমা, গারো তারাও কিন্তু এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক, মুক্তিযুদ্ধের পরপরই ভারতের একটি ব্রিগেড এই আমাদের আহ খাগড়াছড়ি দিয়ে আমাদের রাঙামাটিতে বাংলাদেশে প্রবেশ করে। এবং এই যে ব্রিগেডটা এসেছিল, এটা ছিল একটা স্পেশাল ব্রিগেড। এটা ছিল আহ আহ এটা ছিল তিব্বতীদের জাসদের। হ্যাঁ, এটা তিব্বতীদের ছিল, হ্যাঁ, এটা তিব্বতী দিয়ে নিয়ে তৈরি। এটা জাসদের যে ফাউন্ডার ছিল, আপনারা জানেন যে জাসদের ফাউন্ডার তো আমাদের দেশের লোক না, জেনারেল ওভান সাহেব জাসদের ফাউন্ডার। হুম। সেই জাসদের ফাউন্ডার জেনারেল ওভানের নেতৃত্বে একটি বিশেষ বাহিনী, এবং সেই বাহিনী এখানে প্রবেশ করে। সেই বাহিনী এসে মানে একবারে নির্বিচারে পাহাড়িদের রেপ করে। অর্থাৎ পাহাড়িদের সাথে বাঙালিদের একটি সম্পর্কের জায়গাটা নষ্ট করে দেওয়ার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছিল। এবং এই কাজে আমরা তৎকালীন সময়ে আমাদের দেশের
মানে মুক্তিযুদ্ধ করুক আর না করুক, পাকিস্তান ফ্রন্টে যুদ্ধ করলেও শেখ মুজিবুর রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যান। এবং তিনি আহ, মানবেন্দ্র লালমাকে বললেন যে তোরা বাঙালি হয়ে যা। অবশ্য কি আশ্চর্য, উনি কিন্তু সবাইকে তুই তোকারি করতেন। মানে কি সংস্কৃতি, মানে গোপালগঞ্জের সংস্কৃতি, তুই তোকারি ছাড়া উনি কিছু বুঝতেন না। তা বললেন তোরা বাঙালি হয়ে যা। আচ্ছা ভাই, আমি তো বাঙালি, আমি বাঙালি মুসলিম, আমি যদি আজকে কোর্টে যাই, আমি কোর্টে যে বলি যে আমি মুসলিম থাকবো না, আমি খ্রিস্টান হব, কোর্টের ম্যাজিস্ট্রেট কিন্তু সাথে সাথে লিখে দেবে ইয়েস তুমি ইয়ে। আমি তারপরের দিন একই কোর্টে যে বলি না ভাই আমি খ্রিস্টান থাকবো না, আমার এই ধর্ম ভালো লাগছে না, আমি বৌদ্ধ হয়ে যাব, ওই ম্যাজিস্ট্রেট কিন্তু করে দেবে। কিন্তু ওই ম্যাজিস্ট্রেটকে তারপরের দিন যে বলি যদি আমাকে ইংরেজ করে দেন, তাহলে ম্যাজিস্ট্রেট আমাকে কি মনে করবে? বলবে এটা তো পাগল, পাবনায় পাঠাও। অর্থাৎ জাতি তো পরিবর্তন করা যায় না, ধর্ম পরিবর্তন করা যায়। শেখ মুজিব জাতি পরিবর্তন করার কথা বললেন, উনি বললেন সব বাঙালি হয়ে যাও। অর্থাৎ এক হলো ভারতীয়রা এখানে আগুন লাগালো, পাহাড়িদের উস্কায় দিল, পাহাড়িদেরকে আহত করলো, যে আমরা যুদ্ধ করলাম আর সেই যাদের সাথে যুদ্ধ করলাম তারাই আমাদেরকে রেপ করে। আবার এই যুদ্ধের পরে যিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলেন, সরকারের দায়িত্ব গ্রহণ করলেন, তিনি আমাদের মানুষই মনে করেন না, তিনি আমাদের বাঙালি হয়ে যেতে বলেন। যে এই যে দুর্ব্যবহার, এর মধ্য দিয়ে যে একটা জাতিগত বিরোধ তৈরি হয়েছিল এবং তারপরে লড়াই হয়েছিল ইত্যাদি অনেক কিছু হয়েছিল। তো এই সুযোগটা, এই অবস্থাটা কিন্তু একটি শান্তি চুক্তির পরও কিন্তু এটার কোনো সমাধান হয় নাই। আপনারা জানেন শেখ হাসিনা একটি শান্তি চুক্তি করেছিল, অবশ্য অনেক মানে বিপদে পড়ে, চাপে পড়ে, বিশেষ করে বাংলাদেশের যারা প্রগতিশীল শক্তি, বিশেষ করে বাংলাদেশের বামপন্থী কমিউনিস্টরা, যারা এই পাহাড়ি জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছিল, তাদের চাপে এবং এদেশের প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির চাপে শেখ হাসিনা একটি শান্তি চুক্তি করেছিল। কিন্তু শেখ হাসিনা এই শান্তি চুক্তি বাস্তবায়ন করে নাই। আমার মনে হয় এই ব্যাপারটা সেলিম ভাই আরো ভালো বলতে পারবেন, আরো ডিটেলস বলতে পারবেন। তো আমি এটা তার জন্যই ছেড়ে দিলাম। তা আমি শুধু বলতে চাই যে এর ফলে যে একটা বিরোধের জায়গা তৈরি হয়ে আছে, এই বিরোধের সুযোগটা নিয়ে আমার মনে হয় এখানে ভারত এত মানে এত নিচের লেভেলে তারা কাজ করে না। তাদের কাজ করার একটা জায়গা আছে, ঢাকা শহরের মতো একটা বিশাল জায়গা, যেখানে তাদের অসংখ্য দাস দাসী, হ্যাঁ, সাংবাদিকদের মধ্যে দাস আছে, পলিটিশিয়ানদের মধ্যে দাস আছে, ইন্টেলেকচুয়ালদের মধ্যে তার সাথে তস্য দাস আছে, পোষা কুকুর আছে। তা সেইগুলো থুয়ে ওরা পাহাড়ের ওইখানে নিয়ে এতটা মাথা এই মুহূর্তে ঘামাবে না। আমার মনে হয় এইখানে যে সমস্ত আওয়ামী লীগের সুবিধাবাদী আছে, যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ এই সরকারকে যারা মেনে নিতে পারছে না ডে ওয়ান থেকে, এমনকি এই আওয়ামী লীগেরা গণহত্যাকে পর্যন্ত বলে যে না গণহত্যা জায়েজ রাজনীতিতে, এমন কথাও বলছে। এমনকি আমি জাতীয় প্রেস ক্লাবে আমি সিনিয়র সাংবাদিকদের বলতে শুনেছি যে রাজনীতিতে গণহত্যা জায়েজ। তাহলে এই যে আওয়ামী লীগের তাদের যে ওরিয়েন্টেশন, তাদের ওরিয়েন্টেশনটা হয়ে গেছে, তারা খুন জখম লড়াই এই ওরিয়েন্টেশনে। পার্বত্য চট্টগ্রাম তো তার বাইরে না। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ এমন একটা দল, শিয়াল একটা হুক্কা হওয়া দিলে সব শিয়াল ওই হুক্কা হওয়া করে, পার্বত্য চট্টগ্রামে তাই। তাই এই হুক্কা হওয়ার দল এই সুযোগটা নিয়ে সেখানে এই আগুনটা জ্বালিয়েছে। তো এটা খুবই দুঃখজনক। তবে হ্যাঁ, এখন আমাদের সরকারকে এই ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার ছিল। কারণ এই পাহাড়িরা, এই চাকমারা, এই গারোরা, এই তঞ্চঙ্করা, এরা তো আমাদের সাথে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা তো শরিক ছিল, তারা তো এরশাদ বিরোধী গণ আন্দোলনের শরিক ছিল। তাহলে তাদের প্রতি আমাদের কেন নজরটা হবে না? 1.5 মাস হয়ে গেল আমাদের সরকার এই জায়গাটা নজর দেয় নাই। আমার বিশ্বাস যে আসলে আহ, মানে এগুলো দেখাই দেওয়ার ব্যাপার আছে। আমার মনে হয় সরকার এই ব্যাপারটা একটা ব্যবস্থা নেবে এবং এটা কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। রাইট। কারণ আওয়ামী লীগ একেবারে পরতে পরতে যেখানে যেভাবে সুযোগ পাচ্ছে তারা এই সরকারকে বিব্রত করার জন্য এটা করছে। পাহাড়ি বাঙালি, তারপরে চাকমা গারো ইত্যাদি ইত্যাদি, তারা এই জি। ঘটনাগুলো জি। করছে। সেলিম ভাই, আপনি তো মাহবুব ভাইয়ের কথা শুনলেন। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনি কি মনে করছেন এই সংঘর্ষটার আসলে মূল কারণ কি? মাহবুব ভাই তো অনেকটাই বললেন। একটু হিস্ট্রি না বললে আসলে হয় না যে এই পাহাড়ি বাঙালি বিরোধ বা পাহাড়ি জনগোষ্ঠীর সাথে খোদ রাষ্ট্রের বিরোধ। বাঙালি জনগোষ্ঠীর সাথে বিরোধ তো পরেই ধরলাম, পাহাড়িদের সাথে খোদ রাষ্ট্রের বিরোধ একেবারে শুরু থেকে।
সে যদি আমরা ব্রিটিশ শাসনের সময় ধরি, সেখান থেকেও একটা বিরোধ ছিল। পাকিস্তান আমলেও তারা বাংলাদেশের বা বাংলাদেশ এই ভূখণ্ডের সাথে ওইভাবে যেতে চায়নি। ওইখানে আপনারা জানেন যে বার্মার এবং ভারতের পতাকা উত্তোলিত হয়েছিল, তারপরে পাকিস্তান সেনাবাহিনী গিয়ে ওই পতাকা নামিয়ে দিয়ে তারা এটাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে, পাকিস্তানের অন্তর্ভুক্ত করেন। এরপরে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে এই পাহাড়ি জনগোষ্ঠী বা আমাদের সমতলের যারা আদিবাসী আছেন, তারা কিন্তু নির্বিশেষে বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন। এবং তখন তারা প্রত্যাশা করেছিলেন যে এইবার হয়তো এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের এই জাতিগত পীড়ন বা জাতিগত বিভেদের অবসানটা ঘটবে, বা আমরা একটা দেশের অধিবাসী হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাবো। কিন্তু সেটা আমরা দেখলাম যে সেই সময়ের আওয়ামী লীগ সরকার প্রধান বা আওয়ামী লীগের যে সরকার, সেই সরকার শুধু যে তাদেরকেই বঞ্চিত করলেন তা না, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণকে, অবদানকে ওই সময়ের আওয়ামী লীগ সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা কিন্তু অস্বীকার করলেন। এবং এখানে কমিউনিস্ট পার্টি বা অন্যান্য, কমিউনিস্ট পার্টি আমি বলবো না, ন্যাপ মুজাফফরের নেতৃত্বে বঙ্গবন্ধুর কাছে একটি আহ্বান রাখা হয়েছিল বা অনুরোধ রাখা হয়েছিল যে একটি জাতীয় সরকার গঠন করার, যে মুক্তিযুদ্ধে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার হোক, তাহলে এইটা সারা বাংলাদেশের সরকার হবে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা করেননি। উনি এই মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগের একক সম্পত্তি হিসাবে মানে ট্রিট করেন এবং তিনি একাই সরকার গঠন করেন। আসলে বিরোধের জায়গাটা কিন্তু তখন থেকে বাংলাদেশের মানুষের সাথে আওয়ামী লীগের, আমি যদি এইভাবে ধরি, বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন রাষ্ট্রের, সেখানে পাহাড়িরাও বাদ যাননি। এবং একটি কথা এখানে স্মরণযোগ্য, ওই সময় তিনি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাঙামাটি সফরে যান। রাঙামাটি সফরে গেলে তখন আমাদের ওইখানে একজন সংসদ সদস্য ছিলেন যিনি 70 সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন, সেটা ছিল সংবিধান সভার নির্বাচন, এম এন লারমা বা মানবেন্দ্র নারায়ণ লারমা। উনি হুম, 4টা দাবি পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে। একটি ছিল পাহাড়ের স্বায়ত্ত শাসন, 2 নম্বর ছিল পাহাড়ি এলাকার বা পার্বত্য এলাকার জন্য 1900 সালে একটা ম্যানুয়াল করেছিল ব্রিটিশ সরকার, সেই ম্যানুয়ালটা জারি রাখা। 3 নম্বর হচ্ছে 3 জাতির চিফের দপ্তর বিলুপ্ত না করা। এই যে 3 জাতির চিফ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আসলে 3টা জাতি তখন পুরো ওই অঞ্চলটাকে শাসন করত বা শাসন। দেখভাল করত। তো সেই 3 জাতির চিফের দপ্তর বিলুপ্ত না করার দাবি করেছিলেন উনি। আর 4 নম্বর ছিল ওই এলাকায় বাঙালি অনুপ্রবেশ রোধ করা। আসলে তখন থেকেই বাঙালি কোনো কোনো মাত্রায় পার্বত্য এলাকায় যাচ্ছিল বিভিন্নভাবে। এই 4টা দাবি উনি পেশ করেন। তার উত্তরে শেখ মুজিব বলেছিলেন যে লার্মা যদি খুব বেশি বাড়াবাড়ি করে তাহলে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ বাঙালি পার্বত্য চট্টগ্রামে তিনি ঢুকিয়ে দেবেন এবং পার্বত্য চট্টগ্রামে মানুষদেরকে সংখ্যালঘু করে ছাড়বেন তিনি। এটা আমরা পাই পার্বত্য শান্তি চুক্তি বর্তমান প্রেক্ষিত জ্যোতির্ময় বড়ুয়ার একটি লেখা থেকে। 73 সালে পাহাড়িদের উদ্দেশ্যে যখন তিনি বললেন তোরা সব বাঙালি হয়ে যা কনস্টিটিউশনে, কনস্টিটিউশন এটা ছিল, কনস্টিটিউশনের 3 নম্বর ইয়েতে ধারায়, তখন পাহাড়ের আসলে লোকজন এটা মেনে নিতে পারলেন না যে আমরা সবাই চাকমা, আমরা মুরং, আমরা ম্রো, আমরা ত্রিপুরা, আমরা কেন বাঙালি হয়ে যাব। এই জায়গাটা ওনারা মেনে নিতে পারেননি এবং মানবেন্দ্র নারায়ণ নারায়ণ লারমা তীব্রভাবে বিরোধিতা করেছিলেন এটার। যদি আমরা বলি স্বাধীনতা পরবর্তীকালের পার্বত্য চট্টগ্রামের যে আজকের গোলযোগ, এই গোলযোগের সূত্রপাত 73 সালে, এবং এটা উগ্র বাঙালি জাতীয়তাবাদের কারণেই সৃষ্টি হয়েছিল। আসলে যে কোনো জাতীয়তাবাদ যখন ক্ষমতাসীন হয় তখন সে উগ্রতায় উগ্রপন্থা নেয় এবং বাঙালি জাতীয়তাবাদ সেটাই করেছিল। তা এখন তারপরের ধারাবাহিকতা যদি একটু আমরা দেখি, আমরা যদি 78 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায়, তখন উনি একটা প্রোক্লামেশন অ্যামেন্ডমেন্ট অর্ডার সিটিজেনশিপ 1978 জারি করেছিলেন। সেখানে উনি এই ধারাটা সংশোধন করে ওইখানে সিটিজেনশিপের জায়গায় লিখেন দ্য সিটিজেন অফ বাংলাদেশ শ্যাল বি নোন অ্যাজ বাংলাদেশ। সবাই এখানে বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন। কেউ বাংলাদেশি বাঙালি, কেউ বাংলাদেশি চাকমা, কেউ বাংলাদেশি মুরং, কেউ বাংলাদেশি গারো, কিন্তু সবাই আমরা বাংলাদেশি। বাংলাদেশ। এই, হ্যাঁ, এইটা করার পরে কিছুটা প্রশমিত হয় তখন কিছুটা, কিন্তু উনি যে কাজটি আবার করে বসলেন সেটাই শেখ মুজিবের ধারাবাহিকতাই, তিনি বাঙালিদেরকে সেইখানে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করলেন এবং সেটার সংখ্যা প্রায় 4 লাখ। এতে করে সেই জায়গাটা আরো বেশি মানে আগুনে ঘি ঢালার মতো হয়ে গেল বিষয়টা। বাংলাদেশি বলে সে এক ধরনের প্রশমন হলো ঠিকই, কিন্তু যখন বাংলাদেশিদের নিয়ে ওইখানে
মানে সেটেলার হিসেবে দেওয়া হলো, তখন আরো সেটা আগুনে ঘি ঢালার মতো হয়ে যায়। তারপরের ঘটনাগুলো তো আমরা জানি, শান্তি বাহিনী তৈরি এবং বাংলাদেশের সেনাবাহিনীর সাথে শান্তি বাহিনীর সংঘর্ষ এবং রক্তপাত, প্রচুর প্রাণহানি ইত্যাদির মধ্যে দিয়ে আমরা দেখলাম যে শেখ হাসিনার সম্ভবত দ্বিতীয় মেয়াদে এসে একটি শান্তি চুক্তি করা হলো, এবং সেখানে প্রায় 17 থেকে 18শোর মতো শান্তি বাহিনী সদস্য তারা ভারত থেকে ফিরে এসে, মানে ভারতের সীমান্তের ওই পার থেকে ফিরে এসে আত্মসমর্পণ করলেন, অস্ত্র জমা দিলেন। এবং সেইখানে কিছু শর্ত ছিল, সেই শর্তগুলো কি ছিল শান্তি চুক্তি? 1 নম্বর ছিল 3 পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদ সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হবে। 2 নম্বর ছিল, সরি, 3 নম্বর, প্রথমটারই আর একটা ইয়ে হচ্ছে উপজাতীয় আইন এবং সামাজিক বিচার কাজ এই পরিষদের অধীনে থাকবে। 2 নম্বর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে আলাদা, উপজাতীয়দের ভূমি মালিকানার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আর 4 নম্বর ছিল পার্বত্য চট্টগ্রাম অস্থায়ী সকল সেনা ক্যাম্প প্রত্যাহার করা হবে। এই 4টা মূল দাবি ছিল বা শান্তি চুক্তির মূল অধ্যায় ছিল। আমরা যদি একটু বাস্তবায়নের দিকে যাই তাহলে দেখবো এই 4টার মধ্যে একটি মাত্র জায়গা বাস্তবায়ন হয়েছে, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে মন্ত্রণালয় গঠন হয়েছে, সেটা হয়েছে ঢাকায়। কেন? এই মন্ত্রণালয়ের অফিসটা, দপ্তরটা পার্বত্য চট্টগ্রামে থাকলে কি হতো? কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই যে আমাদের সবকিছু ঢাকা কেন্দ্রিক করতে হবে। আর যে 3টা দাবি, এই 3টা দাবির মধ্যে বা 3টা উল্লেখযোগ্য ধারার মধ্যে আঞ্চলিক পরিষদ একটা গঠন হয়েছে। সেখানে শান্তি চুক্তির যে প্রধান, মানে আপনার জনসংহতি সমিতির নেতা, কি বলে ওর নাম, সন্তু সন্তুলার মা। লারমাকে প্রধান করে এটা করা হয়েছে, সন্তু লারমাকে। কিন্তু সেটা কোনো কাজ করে না, সেটা নিষ্ক্রিয়, সেই অফিসটা এখন শুনশান দীর্ঘদিন ধরেই। আর একটা জিনিস যেটা, যে ভূমির মালিকানা ফিরিয়ে দেওয়া, এ নিয়ে 2016 সাল পর্যন্ত সেইখানে প্রচুর নিষ্পত্তির আবেদন জমা হয়েছে, বিরোধ নিষ্পত্তির। 16 সালের পরে আর আবেদনই নেওয়া হয় না, ওগুলো তো নিষ্পত্তি করা দূরের কথা, তারা কোনো আবেদনই নেন না 16 সালের পর থেকে। আর হুম। পার্বত্য চট্টগ্রামের সেনা ক্যাম্প, এটা তো প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। সেনা ক্যাম্প সেখানে কি করেন, সেখানে সেনা শাসনের নামে তারা কি করেন, এবং ওইখানে সেনাবাহিনীকে আলাদা একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে রাষ্ট্র থেকে। এই যে একটা জাতিগোষ্ঠীর, একটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাথে রাষ্ট্রের সরাসরি বিরোধ জিয়ে রেখেছে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারগুলো তাদের ক্ষমতা ধরে রাখার জন্য, এই জায়গার সুরাহাটা কে করবে? যার রেজাল্ট আমরা কিন্তু আবার দেখছি এসে, যে এই সরকার সময়ে, এখন এই সরকার সময়ে তো আমরা দেখলাম জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আবার একটা নতুন প্রত্যাশার জায়গায় চলে এসেছি। আমরা সমতলের মানুষও যেমন, আমাদের পাহাড়ি সমতলের আদিবাসী, তারা সবাই কিন্তু, সব ধর্মের, সব বর্ণের, সব গোত্রের মানুষ কিন্তু আবার একটা প্রত্যাশা যে আমরা ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছি বা মুক্তি পাওয়ার প্রক্রিয়ায় যাত্রা শুরু করেছি। তারপরেও কেন এটা ঘটছে, প্রশ্ন হচ্ছে সেইখানে। আমরা কিন্তু গত 1.5 মাস থেকে 1.25 মাস এই সরকারের বয়স হয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানের স্পিরিট থেকে সরকার পরিচালিত হচ্ছে, আমরা বলছি জুলাই গণ অভ্যুত্থানের যে পিপলস সভারেন্টি, এই সভারেন্টির পাওয়ারে আমাদের সরকার গঠিত হয়েছে। এই সরকার কোনো সাংবিধানিক উপায়ে গঠিত হয়নি। আমি একটু বলে রাখি, এই সরকারের বিরুদ্ধে যদি কোনো না কোনো কারণে সরকার ফেল করে, তাহলে এই সরকার যারা গঠন করেছেন এবং সরকার গঠনের পেছনে যারা কাজ করেছেন, তারা কিন্তু সবাই সাংবিধানিকভাবে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচিত হবেন। এটা কিন্তু মনে রাখার মতো বিষয় আসলে। তার মানে এই সরকার কতটা ঝুঁকির মধ্যে দিয়ে দেশ পরিচালনা করছেন। হুম। তো সেইখানে পার্বত্য চট্টগ্রামের মতো একটি স্পর্শকাতর বিষয়, যেই পার্বত্য চট্টগ্রামের মতো সকল মানুষ 71-এর মতো আবারও জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, তারা আশা করেছে তাদের এই জাতিগত বিরোধের সমাধানটা হবে। কিন্তু এবারও তারা দেখছে সেটি হচ্ছে না। কেন হচ্ছে না? যেটা মাহবুব ভাই বললেন, ছোট্ট একটি ঘটনার সূত্রপাত। আমি পার্বত্য চট্টগ্রামে অনেকের সাথে কথা বলেছি, এক সময় রাজনৈতিক সূত্রে আমার পার্বত্য চট্টগ্রামের সাথে একটা যোগাযোগ ছিল। তখন আমি দেখেছি সেখানে বাঙালিদের কিন্তু তারা মেনে নিয়েছে, অনেক বড় মাত্রায় তারা মেনে নিয়েছে, এবং একজনের সাথে একজনের এমন বন্ধুত্ব হয়েছে, কেউ কাউকে 2 দিন না দেখলে অস্থির হয়ে যায়, এরকম একটা কালচারাল তারা জায়গা তারা ডেভেলপ করেছে। কিন্তু হুম। এটা কেন হয়? এটার মূল কারণটা হচ্ছে রাষ্ট্র সেখানে এই সম্প্রীতিটাকে থাকতে দেয় না, এই সম্প্রীতিটাকে জারি রাখতে দিতে চায় না। সেখানে তারা পাহাড়িদের মধ্যে নানা ধরনের অর্গানাইজেশন ডেভেলপ করেছে, এবং সেনাবাহিনীর অনেক সময় প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই সমস্ত গ্রুপ তৈরি হয়েছে, তাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে সেনাবাহিনী সেখানে। যেখানে আমি বলতেই পারি যে জনসংহতি সমিতির 2টা গ্রুপ আছে, ইউপিডিএফ নামে একটি প্রতিষ্ঠান অর্গানাইজেশন আছে, তাদের 2টা গ্রুপ আছে, তারা আবার জনসংহতি সমিতিকে মেনে নিতে পারে না। সেখানে কুকি চীন আছে, সেখানে ম্রো ন্যাশনাল ন্যাশনাল ফ্রন্ট আছে। এই যে অনেক, আবার আওয়ামী লীগের শেষ দিকে এসে আনসারুল্লাহ কি বাংলা সাক্কারিয়া নাকি একটা অর্গানাইজেশন এখানে
প্রতিষ্ঠিত হয়েছে। তারা মানে গহীন অরণ্যে কুকি চিনদের অস্ত্র সরবরাহ করে এবং অস্ত্র প্রশিক্ষণ দেয়, এরকম আমরা পত্রপত্রিকায় দেখেছি। হুম হুম এই যে বিভিন্ন গ্রুপ তৈরি করা এবং এগুলা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে রাষ্ট্রীয় সহযোগিতায় হয়েছে। পাশাপাশি তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এরকম নানা ধরনের রাজনৈতিক বিরোধ সেখানে আছেই। এই বিরোধগুলো কিন্তু রাষ্ট্রই দিয়ে রেখেছে, যার খেসারত আসলে পাহাড়ের মানুষ দিচ্ছে এবং সেখানে বাঙালিরও দিচ্ছে। আপনি হয়তো পত্রিকা পড়েছেন, সেখানে যে ঘরবাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে 25টি দোকান হচ্ছে বাঙালি সেটেলারদের, বেশিরভাগই পাহাড়িদের, কিন্তু 25টা বাঙালি সেটেলারদের। এখন তাহলে বাঙালি সেটেলারদের তো জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, হচ্ছে হুম, না? তো জি এই জায়গাটা সমাধান করতে হলে আমি মনে করি আসলে রাষ্ট্র যে অসৎ উদ্দেশ্য জারি রেখেছে সেখানে, এই অসৎ উদ্দেশ্য থেকে বেরিয়ে আসতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, এই ফ্যাসিজম, এই রাষ্ট্রের অসততা, এগুলোকে প্রত্যাখ্যান করে আমি আশা করব যে আসলে রাষ্ট্র এ ব্যাপারে খুব দ্রুত একটা উদ্যোগ নেবেন এবং কার্যকর উদ্যোগ নেবেন, যাতে এই জাতিগত বিরোধটা সমাধান হয় সেখানে। হুম। ধন্যবাদ। বুঝতে পেরেছি যে নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এর মধ্যেই ডক্টর ইউনূস বলেছেন যে শান্তিপূর্ণ অবস্থান সবাইকে আহ, করতে, এবং তিনি নিশ্চয়ই এই বিষয়গুলো বিবেচনা করবেন এবং নজর দিবেন আমরা প্রত্যাশা করি।